নমস্কার, গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আমি মধুস্নাতা আমার সকল শ্রোতাবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প জায়া। গল্পটি শুনুন। আশা করছি গল্প পাঠটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করে দেবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। রূপ স্বতন্ত্র বস্তু। রূপ তাহার কোনো কালেই ছিল না। তবে অন্ন বস্ত্রে দেয় যে শ্রী, সে শ্রী তাহার ছিল, কিন্তু সেটুকুও তাহার থাকিল না। অন্ন বস্ত্রের অভাবে নয়, কয় মাসের কারাক্লেশ জলৌকার মতো শ্রীটুকু যেন শোষণ করিয়া লইল। জেলে ক্লেশ কিছু সে পায় নাই, কিন্তু তবুও 4 মাসের মধ্যে আমাশয় ও চোখের অসুখে কুব্জ শ্রীহীন হইয়া ফিরিল। স্থূলতা বর্জিত শরীর শীর্ণ হইয়া গিয়াছিল। খন্দরের পোশাকও ভারী বোধ হইতেছিল। অবয়বের লাবণ্য নিঃশেষে ঝরিয়া গেছে। দেহের শ্যামবর্ণ প্রায় কালো হইয়া উঠিয়াছে। তাহার সে লাবণ্য আর ফিরিল না। স্ত্রী না ফিরুক, দেহ সুস্থ হইল। জেল হইতে ফিরিয়া তাহার নেশা পড়িল লেখায় এবং গাছ পোতায়। নিজেই মাটি কোপাইয়া ফুলের বাগান করে। গ্রামের প্রান্তের প্রকাণ্ড বড় বাগানটায় বট অশ্বত্থের ডাল ও চারা পোতে, ফুলের গাছও পোতে, কিন্তু সংখ্যায় কম। রৌদ্রে বৃষ্টিতে তাহার শ্রীহীনতা উত্তরোত্তর বাড়িতেছিল। আন্দোলনের পূর্ব হইতেই জামা জুতা সে ত্যাগ করিয়াছিল। তাহার পরনে থাকে মোটা কাপড় আর কাঁধে চাদর। অন্য সময় খালি গা খালি পায়ে সে মূর্তিমান শ্রীহীনের মতো ঘুরিয়া বেড়ায়। সে জেলে থাকিবার সময় ছোট ভাই সংসার ঘাড়ে লইয়াছিল। সে সংসার তাহার স্কন্ধে দৈত্যের স্কন্ধের আকাশের মতোই চাপিয়া রহিল। শিবনাথ সে আর ঘাড়ে করিল না, তবে উপদেশ দেয়। সময়ে সময়ে কিছুদিন ধরিয়া কঠোর পরিশ্রমে ত্রুটিগুলি সংশোধন করিয়া দিয়া সংসার রথখানিকে অপেক্ষাকৃত সবল ও দ্রুত গতিশীল করিয়া দেয়। দ্বীপ্রহরে এক গা ঘামিয়া সেদিন শিবনাথ বাড়ি ফিরিল। খালি গা খালি পা, কোমরে গুজিয়া কাপড়খানা পর্যন্ত হাঁটুর উপর টানিয়া তোলা। সাড়া না দিয়াই বাড়ি ঢুকিল। শিবনাথের স্ত্রী গৌরী ও ছোট বউ অমলা বারান্দায় থামের আড়ালে বসিয়া পান সাজিতেছিল। গৌরী বলিল, শম্ভু, এদিকে শোন দেখি। শম্ভু শিবনাথের বাড়ির মাহিন্দার। শিবনাথ শটান খিড়কির বাগানের দিকে চলিয়া গেল। গৌরী উঠিয়া বারান্দায় দাঁড়িয়া বলিল, শম্ভু কোথায় গেল মনুর মা? রন্ধনশালে ব্যস্ত পাচিকা মনুর মা বলিল, কে জানে বৌদিদি, দেখি নাই তো, কেউ আসে নাই তো। ছোট বউ অমলা মিহিভাবে বলিল, আসবে না কেন, খিড়কি দিয়ে গেল চোখের সামনে। গৌরী রুষ্ট হইয়া উঠিয়াছিল। চাকর বাকর অবাধ্য হয়েছে দেখেছ, ডাকলে সাড়া পর্যন্ত দেয় না। তা বলবো কাকে বল? বড়বাবুই চাকর বাকরের মাথা খেলে। এক্ষুনি শম্ভু খিড়কি দিয়ে গেল। খিড়কির রাস্তাঘরে পদশব্দ উঠিল।
মনুর মা বলিল, ওই যে বাবু আসছেন। গৌরী বলিল, এই শম্ভু, বেয়াদব চাকর কোথাকার। প্রথমটা না লক্ষ্য করিল শিবনাথ খিড়কির বাগানে দাঁড়াইয়া কথাবার্তা শুনিয়া সব বুঝিয়াছিল। সে হাসি মুখেই জোর হাতে দাঁড়াইয়া বলিল, অধম কি একান্তই শম্ভু পদবাচ্য হল হুজুরাইন? মনুর মা মুখে কাপড় গুজিয়া ঘরে ঢুকিয়া পড়িল। ছোট বউয়ের চাপা হাসির খুক খুক শব্দ বেশ শোনা যাইতেছিল। গৌরী নিজেও না হাসিয়া পারিল না, বলিল, মা গো মা, কি অপ্রস্তুত করতে পারো তুমি মানুষকে। না বাপু, ছি, ও কি? শিবনাথ হাসিয়া বলিল, আমার কথাটার উত্তর দাও। আমি কি শম্ভুর কেলাসে পড়লাম তাহলে? গৌরী স্বামীকে বেশ করিয়া দেখিয়া বলিল, কিন্তু এ কি চেহারা হয়েছে বলো দেখি? সর্বাঙ্গে ধুলো, শরীরের এই অবস্থা, ছি ছি ছি। বসো দেখি, একটু বাতাস করি। ভোলাদাসী, জল দে তো এক বালতি। ছোট বউ, আমার সাবান আর তোমার ভাসুরের গামছা দেখে দাও তো। ভোলাদাসী বাড়ির ঝি। খেয়ালের সুর চাপা পড়িয়া ধ্রুপদ থামার আরম্ভ হয় দেখিয়া শিবনাথ ত্রস্ত হইয়া উঠিল। তাড়াতাড়ি সে বলিল, ধীরে মহাশয়, ধীরে। ধ্রুপদ ধামার আরম্ভ করতে হয় ধীর ভাবে, সুস্থ চিত্তে। একটু অপেক্ষা করো, এই গাছ কটা পুঁতে আসি। গৌরী বলিল, হাত মুখ ধোও, জল খাও, তারপর। সে স্বামীর হাত হইতে গাছের চারা কয়টা টানিয়া লইল। আর উপায় ছিল না, শিবনাথকে বাধ্য হইয়া আত্মসমর্পণ করিতে হইল। অতঃপর কিন্তু শিবনাথের মন্দ লাগিল না। তপ্ত দেহে শীতল বাড়ি সিঞ্চন, তাহার সঙ্গে পাখার মৃদু বাতাস, সকলের ওপর মিছরির শরবত, মন্দ কেন? খুব ভালোই লাগিল। সে চক্ষু মুদিয়া পরম আরামে বলিল, আহ। গৌরী বলিল, দেখো, কিছুদিন কোথাও গিয়ে শরীর সেরে এসো তুমি, আর জামা জুতো পরো। ও ছেড়ে আর। মধ্যপথেই শিবনাথ বলিল, কেন, অমনি আর পছন্দ হচ্ছে না আমাকে? গৌরী বলিল, আমার কথাই তোমার পছন্দ হয় না, কিন্তু মা থাকলে তিনিও ঠিক এই কথাই বলতেন। শিবনাথ বলিল, তনয় যদ্যপি হয় অসিত বরণ, প্রসূতির কাছে সেই কোষিত কাঞ্চন, কিন্তু কন্যা কাময়তে রূপং সখী। আশঙ্কা আমার তোমার সম্বন্ধে। গৌরী এবার বিদ্রোহ করিয়া উঠিল। সে বলিল, তোমাকে যেতে হবেই, আর জামা জুতো তোমাকে পরতেই হবে। শিবনাথ উত্তর দিল, শরীর তো আমার অসুস্থ নয় গৌরী, আর বেশভূষা জীবনের পক্ষে বাহুল্য বলেই আমি মনে করি। গৌরী বলিল, ও শরীর তোমার ভাঙতে কতক্ষণ? তাছাড়া স্ত্রী বলে জিনিসটাও তো দরকার, আমি টাকা দিচ্ছি। শিবনাথ মুদিত চোখেই উত্তর দিল, কি হবে রূপ, কি হবে বেশভূষা মহাকালের দরবারে? গৌরী রাগ করিয়া উঠিয়া গেল। শিবনাথ তবুও একটু রসিকতা করিবার চেষ্টা করিল, রূপ দেখে যদি ভালোবাসো সখী। কিন্তু রসিকতা জমিল না। গৌরীর মুখ দেখিয়া গানের কলিটা সে সম্পূর্ণ আবৃত্তি করিতে পারিল না। শিবনাথ স্ত্রীর অনুরোধ রাখিল না। তাহার সেই এক উত্তর, কি হবে? সে গ্রাম প্রান্তের বাগানে ঘুরিয়া বেড়ায়, কত ধারার চিন্তা করে, লেখে। মস্তিষ্ক ক্লান্ত হইলে গাছ পোঁতে।
গৌরী অবশেষে দেবর দেবনাথকে দলে টানিয়া শিবনাথকে পরাজিত করিবার চেষ্টা আরম্ভ করিল। এবার ফল কিছু ফলিল। স্থির হইল এখন কয়েক মাস আর এমন করিয়া শিবনাথের ঘুরিয়া বেড়ানো হইবে না। বাড়িতে বসিয়া সেরেস্তার কাজকর্ম দেখিয়া দিতে হইবে। শিবনাথকে স্বীকার করিতে হইল কর্তব্য সে অবহেলা করে না। গৌরী বলিল, তবু আমার কথাটা রাখলে না। শিবনাথ বলিল, তোমার কথাই তো রাখলাম। না, ভাইয়ের কথা রাখলে। কেন সে কথাও আমি জানি। কেন শুনি? বই ছাপাতে টাকা চেয়েছিলে তুমি, আমি দিইনি, তাই। আমার টাকায় শরীর সারতে পর্যন্ত যাবে না তুমি। আমার ব্রতের কাপড় জামা জুতো ছাতা সে পর্যন্ত নিলে না তুমি। শিবনাথ বলিল, পাগল তুমি। গৌরীর কথা তখনও শেষ হয় নাই। সে বলিতেছিল, টাকা দেবার আমি কে? টাকার মালিক ছেলেরা, তারাই মায়ের দৌহিত্র। এ কথাটা তুমি বুঝলে না, আমার উপর রাগ করলে। শিবনাথ বলিল, ও তোমার ভুল ধারণা গৌরী। বলিয়া সে বাহিরে চলিয়া আসিল। কিন্তু কথাটা সে চিন্তা না করিয়া পারিল না। বৈঠকখানাটা জনশূন্য। চাকরটা বাজারে গিয়াছে। চাপরাশিটা ওই মাত্র গেল দেবনাথের সঙ্গে মাঠে। নায়েব স্থানীয় ব্যক্তি, কি কারণে সে আজ আসিতে পারে নাই। শিবনাথ একা বসিয়া ওই কথাটাই ভাবিতেছিল। গৌরী কিছু মাতৃধন পাইয়াছে, 1000 টাকা। টাকাটা কত ক্যাশ সার্টিফিকেটে আবদ্ধ আছে। কত গৌরীর পিতৃকুলের এক ব্যবসায়ে ধার দেওয়া আছে। সুদটা তাহার মাসে মাসে পাওয়া যায়। কিছু টাকা শিবনাথ একবার চাহিয়াছিল, কিন্তু গৌরী দেয় নাই। শিবনাথ ভাবিতেছিল, গৌরীর কথাটা কি সত্য? চিন্তাটা সুখপ্রদ মনে হইতেছিল না। মনে মনে যেন অপরাধ আংশিক ভাবেও স্বীকার করিতে হইতেছিল। শিবনাথ উঠিয়া সেরেস্তার খাতাপত্রগুলো লইয়া বসিল। কাহার জুতার শব্দে মুখ তুলিয়া শিবনাথ দেখিল এক সৌম্যদর্শন প্রৌঢ় আসিতেছে। ভদ্রলোক আসিয়া নমস্কার করিয়া বলিলেন, নমস্কার। নমস্কার। শিবনাথও প্রতি নমস্কার করিয়া বলিল, বসুন। বসিয়াই ভদ্রলোক বলিলেন, নতুন বহাল হয়েছেন বুঝি আপনি? নগ্ন গাত্র শিবনাথ বুঝিল ভদ্রলোকের ভুল হইয়াছে, কিন্তু কিভাবে কেমন করিয়া সে ভ্রম সংশোধন করিয়া দেওয়া যায় তাহাই সে দ্রুত চিন্তা করিতেছিল। কিন্তু তাহার পূর্বেই ভদ্রলোক তাহার হাত দুটি জোর করিয়া মৃদু কণ্ঠে বলিল, 5টি টাকা আপনাকে পান খেতে দেব নায়েব বাবু। আমার একটি কাজ করে দিতে হবে। শিবনাথ অগাধ জলে পড়িয়া গেল। 2 কুল বজায়ের উপায় না পাইয়া সে নায়েব সাজিয়াই বসিল। বলিল, কি কাজ বলুন? ভদ্রলোক বলিল, বাবুদের দরবার থেকে 5 টাকা করে বার্ষিক বৃত্তি ছিল আমাদের। গত বছর থেকে সেটা বন্ধ করে দিয়েছেন বড়বাবু। তা সেইটি আপনাকে উদ্ধার করে দিতে হবে। শিবনাথ প্রশ্ন করিল, বৃত্তি বন্ধ হলো কেন? বড়বাবু তো। বিরক্তি ভরে ভদ্রলোক বলিয়া বসিল, আর মশায়, নতুন লোক আপনি, ক্রমে বুঝতে পারবেন। সে এক আচ্ছা লোক। এখন ব্যাপারটা শুনুন। বাবুদের মহাল
219 নম্বর তৌজি পাবনায় আমার শ্বশুর বাড়ি। বৃত্তি আমার শ্বশুরদের পৈতৃক। আমি সব সম্পত্তি পেয়েছি, শ্বশুরের ছেলেপিলে নাই। শ্বশুরের পৈতৃক দুর্গাপুজো ছিল। বিজয়ার পর যাত্রার দিন আমার শ্বশুর প্রতিমার গলার পৈতে নিয়ে আসতেন। বাবুরা 5টি টাকা দিতেন। এখন এবার আসতেই ছোটবাবু বললেন, বৃত্তি আপনি পাবেন না। কেন মশাই? জিজ্ঞাসা করলাম। শুনলাম শ্বশুরের দুর্গাপুজো তো আমি আর করি না, সেই জন্যে বড়বাবুর হুকুম। শিবনাথের ব্যাপারটা মনে পড়িয়া গেল। সে বলিল, পূজাটা বন্ধ না করলেই হতো। হাসিয়া ভদ্রলোক বলিল, বেশ মশাই আপনি, খরচ কত? তাছাড়া স্কুল মাস্টারি করি, ছুটি হয় সেই পঞ্চমীর দিন, কখনই বা কি করি? শিবনাথ ভাবিয়া চিন্তিয়া বলিল, তা আমি বলবো বাবুকে। ভদ্রলোক বলিল, হ্যাঁ, ছোটবাবুকে নয়, বড়বাবুকে বলবেন। আচ্ছা ঘোরের লোক মশাই, ছোট ভাইকে শিখণ্ডীর মতো সামনে রেখে আড়াল থেকে, হুঁ, বেশ। আরে মশাই, 5 দিন এসে দেখাই পেলাম না। কোথা? না বাড়ি নাই, মাঠে নয় বাগানে। তারপর সহসা মুখটা খুব কাছে আনিয়া বলিল, এত বাগানে কেন মশাই? বলি মালটাল, অ্যাঁ? এদিকে তো স্বদেশীতে জেল টেল খেটে এলেন। শিবনাথের এরপর হাস্য সম্বরণ করা কঠিন হইয়া উঠিতেছিল। সে কোনরূপে বলিল, কই, সেরকম তো শুনি টুনি নাই। চোখের ইশারা করিয়া ভদ্রলোক বলিল, আরে মশাই, ডুবে ডুবে জল খেলে একাদশীর বাবাও জানতে পারে না। শিবনাথ ভদ্রলোককে বিদায় করিবার চেষ্টায় ব্যস্ত হইয়া উঠিল। এখনই কে হয়তো আসিয়া তাহার পরিচয় ব্যক্ত করিয়া দিবে। সে বলিল, আমি বলবো। আচ্ছা, নমস্কার। বললে হবে না, ব্রাহ্মণের বৃত্তি উদ্ধার করে দিতেই হবে। আমি বরং আরো কিছু। বাধা দিয়া শিবনাথ বলিল, আমাকে কিছু লাগবে না, তবে বড়বাবু যে ধারার মানুষ। ভদ্রলোক বলিল, আগে দেখা পেলে যে দেখি কি ধারার মানুষ। বুড়ো ছেলে শাসন করার অভ্যেসও আমার আছে। এই দেখুন, আপনাকে 10 টাকা দেবো আমি। আচ্ছা চললাম আজ, নমস্কার। ভদ্রলোক চলিয়া যাইতেই শিবনাথ তক্তপোশের উপর গড়াইয়া হাসিতে আরম্ভ করিল। একা একা এতটা কৌতুক ভোগ করিতে তাহার ভালো লাগিল না। সে উঠিয়া বাড়ির দিকে চলিল। শিবনাথের বাড়ি ও বৈঠকখানার মধ্যে খানিকটা ব্যবধান আছে। একটা রাস্তা পার হইয়া সামান্য একটু যাইতে হয়। বৈঠকখানা হইতে রাস্তায় নামিয়াই কিন্তু তাহাকে দাঁড়াইতে হইল। সেই ভদ্রলোক তাহারই এক বন্ধুর সহিত কথা কহিতে কহিতে অগ্রসর হইয়া আসিতেছেন। শিবনাথ সঙ্গে সঙ্গে ফিরিল, কিন্তু তাহার পূর্বেই বন্ধুটি বলিয়া উঠিল, এই যে শিবনাথ, এই ভদ্রলোক। ও মশাই, ও সীতারাম বাবু, চলে যাচ্ছেন কেন? এই যে শিবনাথ। সীতারাম বাবু ততক্ষণে বিপরীত দিকে মুখ ফিরাইয়া দ্রুতপদে অনেকটা চলিয়া গিয়াছেন। শিবনাথের হাসিতে নতুন জোয়ার ধরিয়া গেল। তবুও সে ডাকিল, শুনুন, শুনুন সীতারাম বাবু। অল্প দূরেই পথটা একটা মোড় ফিরিয়াছিল। সীতারামবাবু সেই মোড়ের মধ্যেই তখন অদৃশ্য হইয়া গিয়াছেন। বন্ধুটি হতবাক হইয়া শিবনাথের মুখের দিকে চাহিয়া রহিল। অবশেষে বলিল,
কি ব্যাপার বলো তো শিবনাথ? ভদ্রলোক আমার জানা লোক, তাই দেখা হতেই বললেন শিবনাথ বাবুকে ধরে একটা কাজ করে দিতে হবে আমার। তাই সঙ্গে আসছিলেনও আমার। কিন্তু তোমাকে দেখেই কি ব্যাপার বলো তো? শিবনাথ তখনও প্রচুর হাসিতেছিল। সেই হাসির মধ্যেই কোনরূপে বলিল, পরে বলবো দাদা, এখন হাসতে দাও। বলিয়া সে হাসিতে হাসিতেই বাড়ি চলিয়া গেল। বাড়ির সকলেও হাসিয়া আকুল হইল। গৌরী ঘরের মধ্যে লক্ষ্মীর সিংহাসন পরিষ্কার করিতেছিল। সে গম্ভীর মুখে বাহির হইয়া আসিল। বাড়ির পুরাতন ঝি সতীশের মা বলিতেছিল, তা বাপু, লোকের দোষ কি? বাবু লোকের চেহারা হবে এই থলথলে, এই ভুঁড়ি, এতখানি জায়গা জুড়ে বসে থাকবে পাহাড় পর্বতের মতন। এই জামা, চকচকে জুতো, মশমশ করে যাবে। তা না, ই এক ঢং বাপু তোমার। শিবনাথ গৌরীর দিকে চাহিয়া বলিল, শুনলে হাসির কথা? কাজের অজুহাতে ও ঘরে যাইতে যাইতে গৌরী উত্তর দিল, কালা তো নই, শুনলাম বই কি, কিন্তু হাসির তো এতে কিছু নাই। শিবনাথ প্রশ্ন করিল, কি রকম? তা বই কি, আড়ি পেতে শোনো যদি, তবে ৯৯ জনকে অমনি ধারার কথা বলতে শুনবে। নিজের পরিচয় গোপন করে নিজের সম্বন্ধে কথা শোনাও আড়ি পাতারই সামিল। ও অতি ছোট কাজ। গৌরীর কথার সুরে ও অর্থে বাড়ির হাস্যচটুল বায়ুস্তর যেন দেখিতে দেখিতে স্তব্ধ উত্তপ্ত হইয়া উঠিল। সকলেই যেন হাঁপাইয়া উঠিতেছিল। শিবনাথ মনে যেন একটু আঘাত পাইয়াছিল। তবুও সে রহস্য করিবার চেষ্টা করিল। হতভাগ্য শিবের কপালে প্রতিনিন্দা শুনে গৌরীও শেষে সতীর মতো দেহত্যাগ না করেন, আমি তাই ভাবছি। গৌরী শান্তস্বরে উত্তর দিল, দেহত্যাগ করে আর লাভ কি বলো? গৌরী দেহত্যাগ করলে মহাদেব আবার বিবাহ করবেন। মাঝখান থেকে গৌরীর কার্তিক গণেশই ভেসে যাবে। কথাগুলির গঠনের ভঙ্গিকে রহস্য বলিয়াও ধরা যায়, কিন্তু অতি কুৎসিত ব্যক্তির রোদন বিকৃত মুখ দেখিয়া যেমন হাসা যায় না, তেমনি এ কথাগুলি শুনিয়াও কেহ হাসিতে পারিল না। শিবনাথ নীরব হইয়া রহিল। কিছুক্ষণ পরে শিবনাথ বলিল, এত রূপের আকাঙ্ক্ষা কেন বলো তো তোমার? অতি রুষ্ট কণ্ঠস্বরে গৌরী উত্তর দিল, এত বড় জঘন্য কথাটা তুমি বললে আমাকে? অতি ইতর তুমি। শিবনাথের কর্কশ কৃষ্ণমূর্তি ক্রোধে কুৎসিত হইয়া উঠিল। সে বলিয়া উঠিল, যা সত্য তাই বলেছি। সত্য কথা ইতরে বলে না। ইতরই সত্য কথা সসম্মানে গ্রহণ করতে পারে না। পাচিকা মনুর মা বলিল, তা বাবু, একবার ঘুরেই আসুন না, বৌদিদি তো ভালো কথাই বলছেন। শিবনাথ উত্তর দিল, সে খরচ করবার মতো অবস্থা আমার নয়। তার চেয়ে স্নো পাউডার মেখে রূপ বাড়ানো কম খরচে হয়। বলিতে বলিতেই সে উঠিয়া বৈঠকখানার দিকে চলিয়া গেল। ইহার পর ২ বৎসর চলিয়া গেছে। শিবনাথ তখন খ্যাতিসম্পন্ন লেখক। ২-৪খানা কাগজে লেখার তাগিদ, পত্রের জবাব তাহাকে নিত্য দিতে হয়। পরিশ্রমও সে করে অগাধ, কিন্তু গাছের নেশা, উদ্দেশ্যহীনভাবে মাঠে মাঠে ঘোরার নেশা, বেশভূষায় উদাসীনতা এখনো তাহার তেমনই আছে। সেবার বর্ষার সময় খেয়াল হইল ঘর মেরামতের। রাজমিস্ত্রি লাগাইয়া নয়, রাজমিস্ত্রির যন্ত্রপাতি কিনিয়া সে নিজেই কাজ আরম্ভ করিল।
বাগানের ভিতর দিয়া বৈঠকখানায় প্রবেশের পথ ছিল না। সেখানে সে পাঁচিল ভাঙিয়া এক নূতন ফটক ও এক প্রস্থ সিঁড়ির প্রয়োজন অনুভব করিল। আর তৈয়ারি করিতে হইবে বাগানের মধ্যে একটা পাকা বেদি। ছোট ভাই বলিল, তোমার অদ্ভুত খেয়াল দাদা, বেশ তো, রাজমিস্ত্রি লাগানো হোক। শিবনাথ নিজের হাতেই বনিয়াদ খুঁড়িতেছিল। সে বলিল, ওহো। দেবনাথ জানে এ লোকের সঙ্গে বাক্য ব্যয় করা বৃথা। সে দাদাকে কিছু না বলিয়া বাড়িতে গিয়া গৌরীকে ধরিল। পারো তো তুমি পারবে বৌদি, তুমি বলো। গৌরী বলিল, পাগল তুমি দেবু, মহাপুরুষ যারা হয় তাদের ওই ধারা, কারো কথা তাদের রাখতে নাই। আমি পারবো না ভাই, আমাকে বলো না। দেবু বলিল, প্রজা সজ্জন আসে যায়, তারা দেখলে কে বলবে বলো তো? মাথার উপরে ওই কড়া রোদ, কখনো বৃষ্টি। গৌরী বলিল, তারা হীন ব্যক্তি, তাদের বলা কওয়ায় কি আসে যায়? আর রোদ বৃষ্টি প্রকৃতির দান, ওতে কি শরীরের অনিষ্ট হয়? তাছাড়া খালি গায়ে খালি মাথায় রোদ বৃষ্টিতে মহাপুরুষদের কষ্টও হয় না। দেবু চুপ করিয়া রহিল। গৌরী জল খাবার সাজাইয়া একখানা রেকাবি দেবুর হাতে দিয়া বলিল, খাইয়ে এসো দেখি। চাকর বাকরের হাতে দেওয়া তো মিথ্যে, পড়েই থাকবে। 15 দিনেও সিঁড়িটা শেষ হইল না। সেদিন সকালে শিবনাথ মাথায় এক মাথালি দিয়া সিঁড়ির উপর সিমেন্ট চালাইতেছিল। 15 দিনেই রৌদ্রে তামাভ রঙে তাহার কালো ছোপ ধরিয়াছে, পিঠখানার রং গাঢ় কালো হইয়া উঠিয়াছে। পিয়ন আসিয়া প্রশ্ন করিল, এই বাবু আছেন রে? শিবনাথ মুখ তুলিয়া চাহিতেই সে লজ্জায় জিভ কাটিয়া বলিল, আজ্ঞে, চিনতে পারি নাই আপনাকে। একটা রেজিস্ট্রি আছে, খারিজ ফিজের নোটিশ। চিঠি কয়খানা হাতে লইয়া সে হাসিয়া বলিল, রেজিস্ট্রি ছোটবাবুকে দাওগে যাও। চিঠিগুলোর কয়খানা কাগজের পত্র, একখানা তাহার মামার, অপরখানা দিয়াছেন তাহার ভগ্নিপতি। ভাগ্নির বিবাহ আগামী সপ্তাহে, তিনি তাহাকে যাইতে লিখিয়াছেন। দিদিও পত্র দিয়াছেন। এবার দেবুকে পাঠাইলে চলিবে না, তাহাকেই আসিতে হইবে, অন্যথায় তিনিও কখনো আর শিবুর বাড়ি আসিবেন না। শিবু এ নিমন্ত্রণ উপেক্ষা করিতে পারিল না। ভগ্নিপতির দেশ বর্ধমান জেলার এক পল্লী গ্রামে, রেল স্টেশন হইতে মাইল 5 দূরে যাইতে হয়। কাঁচা রাস্তা বর্ষার জলে কাদায় অব্যবহার্য হইয়া উঠিয়াছে। পৌঁছিবা মাত্র ভগ্নিপতি সম্বর্ধনা করিলেন, এসো এসো ভাই এসো। কিন্তু এ কি চেহারা হয়েছে তোমার শিবু? খালি পা, খালি গা, এ কি? শিবু হাসিয়া বলিল, চাষার চেহারা আবার কবে সজ্জনের মতো হয় জামাইবাবু? এই তো চাষির পোশাক। ভগ্নিপতি উপস্থিত ভদ্রলোক কয়টির দিকে লক্ষ্য করিয়া বলিলেন, ডাক্তারবাবু, ইনি আপনাদের প্রিয় লেখক শিবনাথ। আমার তালব্যস্বয়ের আকার লয় আকার। কেমন হে? আর ইনি? তৎপূর্বেই ডাক্তারবাবুটি আগাইয়া আসিয়া বলিলেন, আমার পরিচয় ভিলেজ ডক্টর, সামান্য ব্যক্তি। ভারী সুখী হলাম, ভারী ভালো লাগে আপনার লেখা। আমাদের ক্লাবের লাইব্রেরিতে কিন্তু একদিন যেতে হবে আপনাকে। ভগ্নিপতি বলিলেন, হবে ডাক্তার হবে, এখন 15 দিন ছাড়বো মনে করেছো? তবে চোয়ারের গলায় ফুলের মালা দিয়ে কি করবে? চলো হে,
বাড়ির ভেতরে চলো, দিদি তোমার 10 বার খোঁজ করেছে এর মধ্যে। শিবু এলো? শিবু বলিল, যে রাস্তা আপনাদের। বাড়ির মধ্যে দিদি তাহাকে দেখিয়া কাঁদিয়া বলিলেন, এ কি দশা হয়েছে তোর শিবু? অ্যাঁ, সেই শিবু তুই? বলে না দিলে তো তোকে আমি চিনতেই পারতাম না। বউ লেখে শরীর খারাপ হয়েছে তোর, কিন্তু এত খারাপ? সে রাক্ষসী সেবা যত্ন করে না নাকি? বস বস, আমি বাতাস করি। আরে কি পোশাক পরিচ্ছদের শ্রী রে তোর? শিবনাথ হাসিতে হাসিতে বলিল, এক কাপ চা দাও দেখি আগে। দিদি ডাকিয়া বলিলেন, অভাই বিনি, চায়ের জল চড়িয়ে দাও তো। আর ওরে নবীন, হাত মুখ ধোবার জল দে। ওদিকের বারান্দায় মেয়েরা দাঁড়াইয়া ছিল। সম্মুখেই কতগুলি ঝিউরি মেয়ে, তাদের পিছনে কতগুলি বধূ। দিদি বলিলেন, মেয়েরা সব দেখতে এসেছে তোকে। আমাদের এখানে লাইব্রেরিতে তোর বই সব আছে কিনা? আর সব কাগজই আসে তো। শিবু হাসিয়া বলিল, তাছাড়া তোমার মতো সজীব বিজ্ঞাপন যখন রয়েছে, তখন এখানে শিবুর খ্যাতির অভাব হবে কি? দিদি বলিল, না রে না, আমি মিথ্যে বড়াই করে বেড়াই না। কিন্তু ও চেহারায় তোকে দেখবে কি বলতো? শিবু বলিল, ভয় কি দিদি? জামাইবাবুর অনুরাগ ভগ্নি তো নাই যে এই চেহারায় বরমাল্য গলায় নিতে হবে, টোপর পরতে হবে। শিবুর মাথায় এক চপেটাঘাত করিয়া ভগ্নিপতি বলিলেন, ওরে শালা, আমাকে পাল্টা শালা বলতে চাও তুমি? দিদির ননদ বিনি বা বিনোদিনী হাসিতে হাসিতে আসিয়া এক কাপ চা হাতে দিয়া বলিল, দুধ বেশি হয়ে গেছে, গরমও নেই, শিগগিরই খেয়ে নিন। দিদি বলিল, খাস নে শিবু, খাস নে, মার মার, চা নয়। তাহার পূর্বেই শিবু চুমুক দিয়াছিল, সেটুকু ফেলিয়া দিয়া শিবু বলিল, মার খুব পুষ্টিকর জিনিস, 100% ভিটামিন, আর আমার মতো চাষার পক্ষে উপযুক্ত বস্তু। সকলে হাসিয়া উঠিল। শিবনাথের উপর পড়িল বরযাত্রী সম্বর্ধনার ভার। ভগ্নিপতি গোপালবাবু বলিল, দেখো ভাই, শহুরে জীব সব, তার উপর আসছেন বরযাত্রী। বিজয়ী প্রুশিয়ান সৈন্যের মতো বিক্রমে আসবেন। প্রথম মোহরা তোমাকেই নিতে হবে। মাথার এক তোয়ালে জড়াইয়া শিবু যাইবার জন্য সাজিল। বলিল, কোনো চিন্তা নাই আপনার। খান 10 গো গাড়ি ও খান 2 পালকি লইয়া শিবু স্টেশন হইতে বরযাত্রী আনিবার জন্য যাত্রা করিল। রাস্তায় স্থানে স্থানে এক হাঁটু করিয়া কাদা জমিয়াছে। শিবু যখন স্টেশনে পৌঁছিল, তখনও ট্রেনের বিলম্ব ছিল। একজন খাবারওয়ালাকে ধরিয়া সে চায়ের বন্দোবস্ত করিয়া রাখিল। বরযাত্রীর দল স্টেশন হইতে বাহির হইয়াই থমকিয়া দাঁড়াইল। কাদা, এ কি দেশ বাবা, এ কথা তো ছিল না। শিবু জোড়হাত করিয়া বলিল, এই আমাদের দেশ, তবে কষ্ট বিশেষ করতে হবে না। যেটুকু কষ্ট ওই দোকান পর্যন্ত, ওখানে চা খেয়ে গাড়িতে উঠবেন, বাড়ির দৌড়ে নামবেন। একজন বলিল, বলিহারি ইয়ার, জুতোর কাদা ঘুচবে কে? বরকর্তা আগাইয়া আসিয়া বলিলেন, করবে কি আর, উপায় কি? এক কাজ করো, জুতো খুলে ফেলো সব। তরুণ দলের মধ্যে গুঞ্জন উঠিল, জুতো হাতে করে বরযাত্রী যাওয়া, এ তো নতুন। বরকর্তা বলিলেন, তোমরা জুতো হাতে করবে কেন? ওই যে চাকর না সরকার, ওকেই দাও সব। এই, জুতোগুলো সব নাও হে তুমি। একখানা বস্তা আনো বরং। শিবু অদূরবর্তী একজন গাড়োয়ানকে ডাকিল, ওরে,
একজন বরযাত্রী তাহার মাথায় সজোরে এক চর বসাইয়া দিয়া বলিল, ওকে বলা হলো তো, উনি আবার বলেন ওকে। নে বেটা, তুই নে না, তোকেই নিতে হবে। ভাবি বৈবাহিক তখনও ক্রুদ্ধ মার্জারের মতো গোঁফ ফুলাইয়া বলিতেছেন, লোক নাই, জন নাই, কি ব্যাপার সব? পাড়াগাঁয়ের ভদ্রলোক মিন্স হাফ চাষা। শিবু হাসি মুখে বস্তা ঘাড়ে লইয়া জুতো সংগ্রহ করিতেছিল। সে বেয়াইকে বলিল, আপনার জুতো জোড়াটা? দোকানে আসিয়া আর এক হাঙ্গামা, ভারে চা কি ভদ্রলোকে খায়? শিবু বলিল, আজ্ঞে, কাপের চেয়ে ভার ভালো, কাপে কতজনে খায়। একজন বলিয়া উঠিল, আচ্ছা ইম্পর্টেন্ট চাকর তো, দে তোরে ব্যাটার কান মলে। শিবুর সঙ্গে চাপরাশি ছিল জনকয়েক, তাহারা রুষ্ট হইয়া উঠিয়াছিল, কিন্তু ইশারা করিয়া শিবনাথ তাহাদিগকে নীরব থাকিতে আদেশ করিল। যাই হোক, নেশার বস্তু চা, এবং সে চা যখন আর রাস্তার মধ্যে পাওয়া যাইবে না, তখন অগত্যা ভারেই খাইতে হইল। ভারে চা বিস্বাদ লাগিল কিনা সে প্রশ্ন করিতে শিবু সাহস করিল না। গাড়িতে উঠিবার সময় জুতো চায়। শিবনাথ পূর্বেই জুতোগুলি জোড়া মিলাইয়া সারিবন্ধ করিয়া সাজাইয়া রাখিয়াছিল। বরযাত্রী বলিল, পায়ে যে কাদা, জুতো পায়ে দেই কি করে? শিবু গাড়োয়ানদের হুকুম করিল, জল এনে দে, বাবুরা পা ধোবেন। একজন গাড়িতে বসিয়া পা বাড়াইয়া দিয়া বলিল, এইখানে পা ধুয়ে দাও বাবা, কাদার উপরে পা ধুয়ে ফল কি? সহযাত্রীরা তাহাকে তারিফ করিয়া উঠিল, দি আইডিয়া, ব্রেন কিরে বাবা। সঙ্গে সঙ্গে সকলেই গাড়িতে চড়িয়া পা বাড়াইয়া বসিল। গাড়োয়ান পা ধুইয়া গামছা দিয়া মুছিতে উদ্যত হইতেই বরযাত্রীরা বলিয়া উঠিল, থাক থাক, শোনো তো, হে ইয়ার খানসামা, শোনো তো। শিবনাথ কাছে হাসিতেই সে বলিল, খোলো তো বাপধন মাথার তোয়ালে খানি, মোছো, পা মুছে দাও। একে একে সকলের পা মুছিয়া দিয়া হাসিতে হাসিতেই সে গাড়ির সঙ্গ ধরিল। গাড়িতে স্থান তাহাকে কেহ দিল না। অগত্যা সে একজন গাড়োয়ানের স্থানে বসিয়া পাচন হাতে গরু ঠ্যাঙাইতে বসিল। হে তা তা তা, বাপধন রে আমার। ভগ্নিপতি গোপালবাবু বলিলেন, ব্যাপার কি হে শিবু? চাপরাশিরা বললে আমায় ওরা নাকি তোমার মাথায় চড় মেরেছে, জুতো বইয়েছে। হাসিয়া বাধা দিয়া শিবনাথ বলিল, যেতে দিন না জামাইবাবু, ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে শেষে শুভকর্মে একটা ব্যাঘাত ঘটাবেন। সজল চক্ষে গোপালবাবু শুধু বলিল, ভাই শিবু। শিবনাথ তাড়া দিয়া বলিল, যান, কাজে যান, কোথায় কি হয়ে যাবে, শেষে আপনাকে হয়তো কান নাক মলিয়ে ছাড়বে। গোপালবাবুও এবার অল্প একটু হাসিয়া বলিল, তোমাকেই ডাকতে এসেছি, আলাপ করবেন বেয়াই মশাই, উনি আবার সাহিত্যিক লোক কিনা। শিবু বলিল, না না, সে হয় না জামাইবাবু, ভারী অপ্রস্তুত হবেন ওরা। গোপালবাবু বলিল, তুমি না গেলে হয়তো ভাববে তুমি রাগ করেছ, কারণ জানতে ওরা পারবেই যে তুমি স্টেশনে আনতে গিয়েছিলে। শিবুকে দেখা দিতে হইল। গোপালবাবু শিবুকে সঙ্গে লইয়া আসরে আসিয়া পরিচয় দিতেই গমগমে গরম আসরখানায় কে যেন জল ঢালিয়া দিল। বরযাত্রী সকলেরই মুখ কালো হইয়া গেল। বরকর্তা উঠিয়া আসিয়া জোর হাতে সম্মুখে দাঁড়াইলেন। শিবু বলিয়া উঠিল, ডিটেকটিভ নভেল লিখব বেয়াই মশাই, তাই ছদ্মবেশ প্র্যাকটিস করছি। তুচ্ছ রসিকতা, কিন্তু ইহাতেই সকলে প্রাণ খুলিয়া হাসিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল।
ইহার পর কিন্তু দুরন্ত বরযাত্রীর দল সুবোধ বালক হইয়া গেল, যাহা পাইল তাহাই খাইল, যাহা অনুরোধ করা হইল তাহাই রাখিল। বাড়িতে আসিয়া একথা শিবনাথ প্রকাশ করিল না, গৌরীর উষ্মা আশঙ্কা করিয়া। সেদিন সে পরিবার ঘরে বসিয়া একখানা সাপ্তাহিকের একটা প্রবন্ধ পড়িতেছিল। প্রবন্ধটা গল্প সাহিত্যের উপরে লেখা, তাহাতে তাহার সম্বন্ধে উচ্ছ্বসিত প্রশংসা করা হইয়াছে। গৌরী ঘরে ঢুকিয়া একখানা খোলা চিঠি তাহার সম্মুখে ফেলিয়া দিল। শিবনাথ দেখিল দিদি লিখিয়াছেন চিঠিখানা। সমস্ত কাহিনী সবিস্তারে বর্ণনা করিয়া পরিশেষে গৌরীকে তিরস্কার করিয়াছেন। তুমি নিশ্চয়ই শিবনাথের সেবা যত্নের মনোযোগী নও। রত্ন পাইয়া তুই চিনিলি না পোড়ামুখী? শিবনাথ মুখ তুলিয়া গৌরীর দিকে চাহিল, তারপর ঈষৎ হাসিয়া বলিল, হ্যাঁ, বলিনি তোমাকে আমি। অকস্মাৎ ঝরঝর করিয়া কাঁদিয়া গৌরী কহিল, তুমি চেঞ্জে যাবে কিনা বলো, নইলে। কথা তাহার অসম্পূর্ণ থাকিয়া গেল। শিবু বলিল, আবেগ ভালো নয় গৌরী, শোনো, আমার কথা শোনো। গৌরী চোখ মুছিল, কিন্তু তাহার ঠোঁট দুইটি কাঁপিতেছিল। সে বলিল, লোকে তোমায় চাকর ভেবে অপমান করে, কত জনে কত কথা বলে। ও বাড়ির হরির বউ সেদিন কি বললে জানো? বললে, দিদি, বর ঠাকুর কি নেশা টেশা করেন যে এমন পাক দেওয়া? তাহার কণ্ঠস্বর আবার রুদ্ধ হইয়া গেল। শিবু হাসিয়া বলিল, এ যে তোমার মিথ্যে দুঃখ গৌরী। গৌরী বলিল, না, মিথ্যে নয়। নিজের স্বামী সন্তান কুৎসিত হলেও কেউ সে কথা বললে বড় দুঃখ হয়। বুলুর কথা কি মনে নেই তোমার? শিবু চমকিয়া উঠিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তাহার মনে পড়িয়া গিয়াছে। গৌরী বলিল, বুলুর কথা তো তোমার ভোলবার নয়। বুলু শিবনাথের মৃতা কন্যা। মেয়েটি শিবনাথের বড় প্রিয় ছিল, কিন্তু সে ছিল কালো। তাহার উপর চোখ দুটি ছিল ছোট ও টেরা। গৌরী বলিল, মনে পড়ে তোমার গাঙ্গুলি বাবুদের ঠাকুর বাড়ি থেকে যেদিন সে কাঁদতে কাঁদতে? ঝরঝর করিয়া গৌরী নিজেই কাঁদিয়া ফেলিল। শিবনাথের মনশ্চক্ষের উপর ছবিটি ভাসিয়া উঠিল। শিবনাথ বসিয়া জল খাইতেছিল সেদিন। অঝোর ঝড়ে কাঁদিতে কাঁদিতে 4 বছরের মেয়ে বুলু আসিয়া দাঁড়াইল। সে তাড়াতাড়ি তাহাকে বুকে লইয়া প্রশ্ন করিল, কি হলো মা? কে মারলে তোমাকে? বুলু উত্তর দিতে পারিল না। চোখের জলে বুকের দুঃখ তখনও তাহার নিঃশেষিত হয় নাই। উত্তর দিল গঙ্গা, শিবনাথের বড় মেয়ে। সে বলিল, ওই ঠাকুর বাড়ি গিয়েছিলাম আমরা পুজো দেখতে। তাই ওদের গিন্নি বললে, এই কাদের ছেলে তুই, সরে যা। তা আমি বললাম, ও আমার বোন। তাই ওরা কি বললে জানো বাবা? বললে, শিবুর মেয়ে। ও মা, কি কুৎসিত হয়েছে এটা। চোখ দুটো আবার দেখো। শিবু বিয়ে দেবে কি করে গা? বুড়ো ছুটতে ছুটতে পালিয়ে এলো। রাস্তা থেকে কাঁদতে কাঁদতে আসছে। শিবনাথের মনে পড়িল, সেদিন সে বলিয়াছিল, মিথ্যে কথা মা, ওরা মিথ্যে কথা বলেছে। এই দেখো তুমি, আমার চেয়ে কত সুন্দর তুমি। বুলু সান্ত্বনা পাইলেও শিবনাথের কথা বিশ্বাস করে নাই। সে বলিয়াছিল,
বাবা, তুমি কালো আর আমি কালো, ওরা সব সুন্দর। গৌরী তখন বলিতেছিল, সে আঘাত আমি জীবনে ভুলব না। তুমিও তো সেদিন কেঁদেছিলে। শিবু দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, ভুলিনি গৌরী, ভুলিনি। গৌরী বলিল, তুমি হাসো, কিন্তু আমার বুকে তেমনই আঘাত লাগে। তোমার খ্যাতিতে আমার তৃপ্তি হয় না। তোমার স্বাস্থ্য, তোমার স্মৃতি আমার বেশি তৃপ্তি। শিবনাথ গৌরীর হাতখানি টানিয়া আপনার কাঁধের উপর রাখিয়া বলিল, এখানটা বড় ধরেছে, একটু হাত বুলিয়ে দাও তো। গৌরী নীরবে স্বামীর ঘাড়ে হাত বুলাইয়া দিতে আরম্ভ করিল। আরামে শিবনাথের চোখ বন্ধ হইয়া আসিতেছিল। মাথাটি হেলাইয়া সে গৌরীর বুকের উপর স্থাপন করিয়া বলিল, আজ থেকে তোমার হাতেই সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলাম গৌরী। যা করবার তুমিই করো। চোখে জল, মুখে হাসি মাখিয়া গৌরী বলিল, তাহলে আসছে সপ্তাহে দিন দেখাই। এবার চোখ খুলিয়া চোখে চোখ মিলাইয়া শিবু বলিল, কিন্তু আমি সুন্দর হলে আমাকে দেখে তোমার মনে কি বেশি আনন্দ হবে? গৌরী আর রক্তিম হইয়া উঠিল, বলিল, হবে, এর চেয়ে ঢের বেশি আনন্দ হবে। গল্পটি এখানেই শেষ হলো। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আমি হাজির হব আরেকটি সুন্দর গল্প নিয়ে আমার গল্পের গ্রামোফোন চ্যানেলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।